বিশ্বজুড়ে সমুদ্রের নিচে প্রায় 20,000 মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে গ্যাস লাইন। এই গ্যাস লাইনগুলোকে মেনটেন্যান্স করার জন্য 1000 ফুট পর্যন্ত সমুদ্রের গভীরে যেতে হয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে এটি একটি ডেঞ্জারাস কাজ। একটা ভুল মানেই নিশ্চিত মৃত্যু, আর যারা এই কাজ করে তাদেরকে স্যাচুরেশন ডাইভার বলা হয়। 1000 ফুট গভীরে সমুদ্রের নিচে অন্ধকার, ঠান্ডা আর নিঃসঙ্গতে ভরা এক মিশনে একজন মানুষ আটকে পড়েছে মৃত্যুর মুখে। আজ আমরা এক্সপ্লেন করব ভয়ঙ্কর সমুদ্র অভিযানের শ্বাসরুদ্ধকর মুভি দ্য লাস্ট ব্রেথ। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। মুভি শুরুতে গল্পের মূল চরিত্র ক্রিসকে দেখানো হয়। সে তার হবু স্ত্রী মোরাকে একটি সুসংবাদ দেয় যে সে একটি চাকরি পেয়েছে, স্যাচুরেশন ড্রাইভারের চাকরি। তার ডিউটি হবে উত্তর সাগরে। তবে এই সুসংবাদটা পেয়ে মোরা খুশি হয় না, কারণ পৌরাণিক কথা অনুযায়ী উত্তর সাগরের অঞ্চলটি নাকি অভিশপ্ত। এর গভীরে গিয়ে অনেকেই ফিরে আসেনি, কিন্তু ক্রিস তাকে আশ্বাস দিয়ে বলে যে এইসব পুরনো দিনের গুজব। সে ঠিকই সুরক্ষিত অবস্থায় ফিরে আসবে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপর দেখা যায় ক্রিস তার নতুন কাজে জয়েন করেছে এবং সেখানে তার দেখা হয় পুরনো সহকর্মী ডানকান ও আরেক ড্রাইভার ডেভিডের সাথে। ওরা সবাই প্রেগ নামের এক সুপারভাইজারের অধীনে চাকরি করে। 3টি টিম গঠন করে সবাইকে ট্রেনিং এর জন্য ড্রাইভিং চেম্বারে পাঠানো হয়, যেখানে কৃত্রিমভাবে সমুদ্রের মতো চাপ সৃষ্টি করা হয়। আসলে 1000 ফুট সমুদ্রের নিচে পানিতে যে অত্যাধিক চাপ থাকে, ড্রাইভাররা যাতে সেই চাপ সহ্য করতে পারে তার জন্য এই ট্রেনিংটা। ক্যাপসুলের মতো এই চেম্বারের ভিতরে কৃত্রিমভাবে ওরকম চাপ সৃষ্টি করা হয়, যাতে ড্রাইভারদের শরীর চাপ সহ্য করার ক্ষমতা অর্জন করে। এরপর ক্রিস, ডানকান আর ডেভিড তাদের চেম্বারে প্রবেশ করে। সেখানে ক্রিস বহুবার ডেভিডের সাথে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু ডেভিড একটু গম্ভীর প্রকৃতির মানুষ, তাই সে ক্রিসকে খুব একটা পাত্তা দেয় না। এরপর চেম্বারের গেট বন্ধ করে সেখানে এক ধরনের গ্যাস ছেড়ে দেওয়া হয়। এই চেম্বারের মধ্যে তেমনই পরিবেশ তৈরি করা হয় ঠিক যেমনটা সমুদ্রের গভীরে থাকে। কিছুক্ষণ পর তাদের জাহাজ সমুদ্রে পাড়ি দেয়। তারপর বেশ কয়েক ঘন্টা সকলে গল্পগুজব করে কাটায়। কথাবার্তার মধ্যে ডানকান একটি দুঃসংবাদ জানায় যে এই কাজটাই তার শেষ কাজ। এই কাজের পরেই তাকে রিটায়ারমেন্ট দেওয়া হবে, যদিও সে আরও কয়েক বছর কাজ করতে চায়। কিন্তু কোম্পানির হিসাব অনুযায়ী ডানকানকে সঠিক সময়ে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে। ক্রিস এই কথা শুনে বিচলিত হয়ে ওঠে, কারণ এই নতুন জায়গায় শুধুমাত্র ডানকান তার বন্ধু। ইতিমধ্যেই তাদের জাহাজটা গন্তব্যের কাছাকাছি পৌঁছায়। সমুদ্রের মাঝখানে এরকম জায়গায় ডিপিএস দ্বারা লোকেশন ট্র্যাক করা হয়। এখানে জিপিএস এর মতো নিখুঁত পজিশনিং সিস্টেম কাজ করে না, তাই কোনো ড্রাইভার যদি তার পজিশন থেকে একটু অতিরিক্ত দূরে সরে যায়, তাহলে সমুদ্রের গভীরে চিরকালের জন্য হারিয়ে যাবে। এরপর জাহাজ চলে আসে নির্দিষ্ট লোকেশনে। এখান থেকে তাদের সকলকে পানিতে নামতে হবে এবং খুবই সতর্কতার সাথে গভীরে পৌঁছে তাদের কাজ শেষ করে আবার সঠিক লোকেশনে ফিরে আসতে হবে। ক্রিস, ডানকান এবং ডেভিড নিচে নামার জন্য রেডি হয়। ডানকান থাকবে একটি ড্রাইভিং বেলের মধ্যে, আর ক্রিস এবং ডেভিডকে নামতে হবে সমুদ্রের আরও নিচে। ড্রাইভিং বেলটি সমুদ্রের একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত যাবে। ক্রিস এবং ডেভিড সেখান থেকে আরও গভীরে যাবে, আর ডানকান ওই ড্রাইভিং বেলের মধ্যে থেকে তাদের দুজনকে গাইড করবে। ক্রিস এবং ডেভিডের সুটের সাথে ড্রাইভিং বেল পর্যন্ত দীর্ঘ, লম্বা বেশ কিছু তার এবং পাইপের কানেকশন করা হয়, যার দ্বারা তারা অক্সিজেন সরবরাহ পাবে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর তারা দুজন সমুদ্রের গভীরে নামা শুরু করে এবং আরও 300 ফুট গভীরে যাওয়ার পর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। কিন্তু সেই মুহূর্তে একটি বিপদ ঘটে। শুরু হয়ে যায় ভয়ানক সামুদ্রিক ঝড়, আর পানির উপরে জাহাজটি দুলতে শুরু করে। আর সেই মুহূর্তে তাদের জিপিএস নেভিগেশন সিস্টেম সঠিকভাবে কাজ করে না, ফলে উপরের জাহাজটা তার পজিশন থেকে সরে যায়। যেহেতু ড্রাইভিং বেল এবং ডুবুরিরা ওই পাইপ আর তারের মাধ্যমে জাহাজের সাথে কানেক্ট ছিল, তাই জাহাজ দোলার সাথে সাথে ওই তারে টান পড়তে থাকে। ড্রাইভিং বেলের মধ্যে থেকে ডানকান পরিস্থিতিটা বুঝতে পারছিল, কারণ সে অনেক আগে থেকেই কাজ করছে। তাই সে ওই তার আর পাইপগুলো আরও বেশি করে সমুদ্রের মধ্যে ফেলতে থাকে, যাতে ক্রিস আর ডেভিড মুভমেন্ট করার সময় ওই তারের টান লেগে তা খুলে না যায়। পরিস্থিতি ভয়াবহ দেখে তাদের দুজনকে ড্রাইভিং বেলের মধ্যে তাড়াতাড়ি ফিরে আসতে বলা হয়। ডেভিড এই কাজে ক্রিসের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ছিল, তাই সে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, যার কারণে ওই পাইপলাইনে টান লাগলেও ডেভিডের আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ক্রিস যখন উপরের দিকে এগোতে থাকে, তখন তার ড্রাইভিং স্যুটের সাথে লাগানো ওই পাইপগুলো একটি লোহার স্ট্রাকচারের সাথে জড়িয়ে যায়। এদিকে এত বড় জাহাজটি বেসামালভাবে দোল খাওয়ার কারণে ওই পাইপে বারবার টান পড়তে থাকে। ডেভিড বুঝে যায় যে ক্রিসের পাইপটি খুব শীঘ্রই ছিঁড়ে যেতে পারে, তাই সে ক্রিসকে বলে ইমার্জেন্সি সিলিন্ডার থেকে অক্সিজেন সাপ্লাই চালু করে নিতে। এই সিলিন্ডার প্রায় 10 মিনিটের মতো অক্সিজেন মজুদ থাকে।
এরপর সত্যি ক্রিসের পাইপগুলো একটু একটু করে ছিঁড়তে শুরু করে। ডেভিড যেখানে পৌঁছে গেছে সে জায়গাটিকে ম্যানিফোল্ড বলা হয়। ডেভিড ক্রিসকে বলে, তুমি তাড়াতাড়ি ম্যানিফোল্ডের উপরে চলে এসো এবং এখানে অপেক্ষা করো। উপরে যাওয়ার পর আবহাওয়া একটু ভালো হলে আমি অক্সিজেন নিয়ে আবার ফিরে আসব, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। এই কথা বলার সাথে সাথে একটি আচমকা টানে ক্রিসের সমস্ত পাইপ এবং তারগুলো সম্পূর্ণ ছিঁড়ে যায়, আর ডেভিড দেরি না করে সোজা পানির উপরে চলে যায়। ওদিকে ডানকান খুবই দুশ্চিন্তা রয়েছে, সেই পাইপগুলো টেনে টেনে উপরে তোলার চেষ্টা করছেন। ডেভিড ততক্ষণে উপরে উঠে এসেছে, কিন্তু ক্রিস আর উঠতে পারেনি, তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জিপিএস সিস্টেমটা খারাপ হয়ে যাওয়ার কারণে তাদের পজিশন থেকে কতটা সরে গেছে তা কেউ জানে না। এরপরে মিশনের হেড ক্রেগ জাহাজের ক্যাপ্টেনকে বলে একটি অ্যাঙ্কার ফেলে দিতে, যাতে জাহাজটা আর তার জায়গা থেকে সরে না যায়। কিন্তু ক্যাপ্টেন অ্যাঙ্কার ফেলতে রাজি হয় না, কারণ সমুদ্রের নিচে নানান জায়গায় গ্যাসের পাইপ রয়েছে। অ্যাঙ্কার ফেললে সেই পাইপগুলো ফেটে যেতে পারে। এদিকে ক্রিসের কাছে আর মাত্র 7 মিনিট অক্সিজেন বাকি আছে, তার কম্পাসটাও খারাপ হয়ে গিয়েছে। সে বুঝতে পারছে না সে এখন সমুদ্রের কোন পজিশনে আছে। ডেভিড তাকে বলেছিল ম্যানিফোল্ডের উপরে থাকতে, কিন্তু সে সেখানে পৌঁছাতে পারেনি। গভীর সমুদ্রের নিচে এসে কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে ডিপিএস সিস্টেমটি অনলাইন না হওয়া পর্যন্ত সে জাহাজটি ম্যানুয়ালি কন্ট্রোল করবে, তা না হলে জাহাজটি তাদের পজিশন থেকে আরও অনেক দূরে সরে যাবে। ওদিকে ক্রিসের কাছে আর মাত্র 4 মিনিট অক্সিজেন বাকি আছে। সে অনেক কষ্টে ম্যানিফোল্ডের কাছে পৌঁছায়, কিন্তু উপরে উঠতে উঠতে তার অক্সিজেন প্রায় শেষ হয়ে যায়। ক্রিস বুঝে যায় সে আর বেশিক্ষণ বাঁচবে না। মৃত্যুর আগে সে মোরাগের কথা ভাবছিল, সে এখানে আসতে নিষেধ করেছিল। ক্রিস তার কথা শুনেনি। এসব কথা সে ভাবতে ভাবতে আরও সময় কেটে যায়। প্রতি সেকেন্ডে একটু একটু করে অক্সিজেন শেষ হতে থাকে। ওদিকে জাহাজের এক কর্মী জানায় ডিপিএস সিস্টেমটি অনলাইন করার একটা উপায় আছে, কিন্তু তাতে ঘন্টাখানেক সময় লাগবে। ততক্ষণ ক্রিস বেঁচে থাকবে না, তাই যে করে হোক অন্য কোনো উপায় বের করতে হবে। আন্ড্রু নামে এক ড্রোন অপারেটর তার ড্রোনের মাধ্যমে সমুদ্রের নিচে ক্রিসকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে ক্রিসকে ম্যানিফোল্ডের কাছে খুঁজে পায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তার হাতের আঙুলগুলো তখনও নড়ছিল। ড্রোনের ক্যামেরায় এই দৃশ্যগুলো প্লেগ দেখে অ্যান্ড্রুকে বলে ড্রোনের মাধ্যমে ক্রিসকে পানির উপরে নিয়ে আসতে, কিন্তু অ্যান্ড্রু জানায় এই ড্রোন তৈরি করা হয়েছিল শুধুমাত্র ডেড বডিকে উপরে তুলে আনার জন্য, আর এই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্রিস মারা যাবে। অ্যান্ড্রু সাহস পাচ্ছিল না। প্লেগ তখন অনেক উত্তেজিত হয়ে বলতে থাকে, আমি এই মানুষগুলোকে কাজে এনেছি, এদের সুরক্ষার দায়ভারও আমার। এই কথা বলে প্লেগ ড্রোনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় এবং ওই ড্রোনের মাধ্যমে ক্রিসকে তোলার চেষ্টা করে, কিন্তু ক্রিস একটি হুকের মাধ্যমে নিজেকে সেখানে আটকে রেখেছিল, আর এখন সেই হুকের কারণে ক্রিসকে উপরে তোলা যাচ্ছে না। এইভাবে 16 মিনিট কেটে যায়। ক্রিস অক্সিজেন ছাড়াই পানির নিচে পড়ে থাকে। অন্যদিকে ডানকান ডেভিডকে বলে, একসময় আমি আর ক্রিস একটি রেস্কিউ অপারেশনে গিয়েছিলাম। সেখানে মাছ ধরার একটি বোট ডুবে গিয়েছিল এবং আমরা সমুদ্রের নিচে মৃতদেহ উদ্ধার করতে গিয়েছিলাম। একজন মানুষের বডিও আমরা খুঁজে পাইনি, হয়তো সেটা গভীর পানিতে কোথাও হারিয়ে গিয়েছিল। এজন্যই ক্রিস হুক দিয়ে নিজের বডিটাকে আটকে রেখেছে, আমরা যাতে তার ডেড বডিটা খুঁজে পাই। এই কথা বলে ডানকান কাঁদতে কাঁদতে বলে, ক্রিসের পরিবারকে এবং মোরাককে আমি কিভাবে মুখ দেখাবো। অন্যদিকে জাহাজের এক ইঞ্জিনিয়ার ডিপিএস সিস্টেমটি ঠিক করে ফেলে। ওদিকে ডানকান আর ডেভিডের সাথে জাহাজের রুমে থাকা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে ডানকানকে জানিয়ে দেওয়া হয় যে তারা ম্যানিফোল্ডের একদম উপরে ক্রিসের বডি খুঁজে পেয়েছে। ডানকান তৎক্ষণাৎ ডেভিডকে সমুদ্রের সেই স্থানে পাঠায়। আবহাওয়া তখন প্রচণ্ড খারাপ, তাই ডানকান ডেভিডকে বলে একদিনে সে দুটো মানুষকে হারাতে চায় না, তাই ডেভিডও যেন সাবধানে যায়। এরপরে ডেভিড সেই স্থানে গিয়ে বডিটা খুঁজে পেয়ে যায়। এবার তাকে সেই বডিটা নিয়ে উপরে উঠে আসতে হবে, কিন্তু প্রচণ্ড ঝড় এবং বড় বড় ঢেউয়ের কারণে জাহাজটা বারবার তার পজিশন থেকে সরে যাচ্ছিল। তার কারণে ডাইভিং বেল এবং ডেভিডের পজিশনও সরে যাচ্ছিল। এই অবস্থায় ক্রিসের বডিটাকে উপরে নিয়ে আসা ডেভিডের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। ডেভিড তখন সে পাইপ আর তারগুলো দড়ির মতো করে ধরে ধরে উঠার চেষ্টা করে। যেহেতু জাহাজ এবং ডাইভিং বেল সহ তার আর পাইপগুলোতে অনবরত টান পড়ছিল, তাই উপরে উঠাটা ডেভিডের জন্য কষ্টকর হয়ে পড়ে। তবে ডেভিড হাল ছাড়ে না। অবশেষে সে ক্রিসকে নিয়ে ড্রাইভিং বেল পর্যন্ত পৌঁছে যায়। ডানকান তখন ক্রিসকে টেনে তোলে। ক্রিসের শরীর একেবারে ঠান্ডা হয়ে পড়েছে, শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গিয়েছিল আর চোখগুলো খোলা রয়েছে। ডানকান তাকে বাঁচানোর জন্য সিপিআর দেয়, তবে তাতে কোনো ফলাফল পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ পর একবার মনে হয় যেন ক্রিস একটু রেসপন্স করলো, কিন্তু তার শরীর একদম অসাড়। সিপিআর দেওয়ার পর মনে হয় যেন সে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু তার চোখের পলক পড়ছে না, হৃৎপিণ্ড বন্ধ হয়ে রয়েছে। আসলে সে প্রায় আধা ঘন্টা থেকে অক্সিজেন ছাড়া সমুদ্রের নিচে ছিল বলেই তার এমন অবস্থা হয়েছে। ডানকান এবার হাল ছেড়ে দেয়।
সে ধরেই নিয়েছে অনেক দেরি হয়ে গেছে, এখন হয়তো আর কিছুই করা সম্ভব নয়। যে ডেভিড প্রথম থেকে ক্রিসের সাথে খুব একটা কথা বলছিল না, সেই ডেভিড তখন ক্রিসকে নানান ধরনের প্রশ্ন করা শুরু করে, এই আশা নিয়ে যে যদি সে একটু সাড়া দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর দুজনে হাল ছেড়ে দেয়। ডানকান কান্নায় ভেঙে পড়ে, আর তখনই ক্রিস রেসপন্স করে। সে ডেভিডকে প্রশ্ন করে, ডেভিড তুমি ঠিক আছো? ডানকানের আর খুশির সীমা থাকে না। শুধু তাই না, জাহাজের প্রত্যেকে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তারা সকলেই আপ্রাণ চেষ্টা করেছিল ক্রিসকে বাঁচানোর জন্য, এবং তাদের চেষ্টা অবশেষে সফল হয়েছে। এরপরে সবাই মিশন বাদ দিয়ে ক্রিসকে নিয়ে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমুদ্র এত গভীর থেকে উঠে তারা সরাসরি বাইরে বের হতে পারবে না। কিছুদিন তাদের ওই ডাইভিং চেম্বারে থাকতে হবে, যাতে তাদের শরীর স্বাভাবিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর ক্রিস আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে যায়। ডেভিড ক্রিসকে জানায় অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 30 মিনিটের মতো সমুদ্রের নিচে ছিল। হিসাব মতো তার মরে যাওয়ার কথা, তাই বলা যায় যে এটা তার এক নতুন জীবন। এরপর তাদের সেই ডাইভিং চেম্বার থেকে বেরোনোর সময় হয়ে আসে। ক্রিস তার হবু স্ত্রী মোরাককে ফোন দিয়ে জানায় সে ফিরে আসছে। এরপরে সেই ডাইভিং চেম্বার থেকে ফিরে আসার দিন ক্রিস ডানকানকে বিদায় জানায়। চলে আসার আগে ডানকান সে ড্রাইভিং চেম্বারটি ভালোভাবে দেখে, কারণ এটাই তার লাস্ট মিশন ছিল। এই জায়গাটাকে সে খুব মিস করবে। ক্রিস বাইরে এসে মোরাককে বলে তাদের ডিউটির সময় একজন ড্রাইভার দুর্ঘটনার মধ্যে পড়েছিল, সেই কারণে তাদের কাজ স্থগিত রাখা হয়েছে। কিন্তু মোরাক বুঝতে পারে যে সেই ড্রাইভার ক্রিস নিজেই ছিল, কিন্তু তবুও সে খুশি, কারণ ক্রিস তার কথা মতো সুরক্ষিতভাবে ফিরে আসতে পেরেছে। সবশেষে বলে রাখি, এটা একটি সত্য ঘটনা। অক্সিজেন ছাড়া 30 মিনিট সমুদ্রের নিচে থেকে বেঁচে ফিরে আসাটা মানুষের কাছে আজও রহস্যময় অলৌকিক ঘটনা হয়ে রয়েছে। আজ পর্যন্ত কেউই এর কোনো যুক্তিসঙ্গত কারণ বের করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।